ক্লাস 12 ফিজিক্সের আমরা সেকেন্ড ইউনিটের থার্ড চ্যাপ্টার তড়িৎ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার এখানে বিষয় হবে যে তড়িৎ উৎপাদন কেন্দ্রে আমরা কীরকম উৎপাদন করব, সেখানে ভোল্টেজ বেশি রাখবো না কারেন্ট বেশি রাখবো, তার যখন ডিস্ট্রিবিউশন হবে সেই ডিস্ট্রিবিউশনের নিয়ম কি, আমরা যখন ব্যবহারিক এন্ডে এই তড়িৎ শক্তি পাবো সেক্ষেত্রে কিভাবে আমরা সেই তড়িৎ শক্তি ব্যবহার করলে অপচয় সব থেকে কম হবে, আমরা এই চ্যাপ্টারে মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আমরা এরকম সিলেবাসে যেরকমভাবে আছে আমরা সেভাবে এগোতে থাকছি। ধরা যাক একটা তড়িৎ উৎস এস, এটা একটা তড়িৎ উৎস, আমরা দেখতে পাচ্ছি একটা ডিসি উৎস, তার আর রোধ বিশিষ্ট একটা পরিবাহী এবির মধ্য দিয়ে, এই আর রোধ বিশিষ্ট পরিবাহী তার নাম দিলাম এবি, তার মধ্য দিয়ে স্থির মানের তড়িৎ প্রবাহ আই চালনা করছে। ব্যাটারি পজিটিভ থেকে রোধ হয়ে কারেন্ট নেগেটিভে যাচ্ছে। আরও ধরা যাক এই পরিবাহীটার এ আর বি বিন্দুর প্রান্ততার বিভব যথাক্রমে ভিএ এবং ভিভি, এই প্রান্তের বিভব ভিএ এবং এটা ভিভি। যেহেতু কারেন্ট এখান থেকে এখানে যাচ্ছে, আমরা বলে দিতে পারি যে ভিএ গ্রেটার দ্যান ভিভি। টি সময় ধরে প্রবাহ চললে ওই সময়ে এ থেকে বিতে প্রবাহিত ধনাত্মক আধানের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু আইটি। আমরা জানি প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু কিউ আইটি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হলো আইটি। তাহলে এখান থেকে এখানে টি সময় আইটি পরিমাণ আধান গিয়েছে। এখন এ বিন্দুতে ওই কিউ আধানের স্থিতিশক্তি থাকে কিউ ইন্টু ভিএ, এবং বি বিন্দুতে ওই আধানের স্থিতিশক্তি হয় কিউ ভিভি। যেহেতু এ বিন্দুটি বি বিন্দু অপেক্ষা বেশি বিভবে আছে, কিউ ভিএ মাইনাস কিউ ভিভি ইজুকাল টু কিউ ভিএ মাইনাস ভিভি ইজুকাল টু কিউ ভি। এই পরিমাণ স্থিতিশক্তির হ্রাস হয়েছে এ থেকে বিতে তড়িৎ আসার জন্য। এখন প্রবাহ মাত্রা আই মানে স্থির রাখতে হলে তড়িৎ উৎসটিকে একই পরিমাণ কাজ করে এই কিউ আধানকে বহির্বর্তনীর মধ্য দিয়ে পুনরায় বি থেকে এই বিন্দুতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটাকে আবার এই পরিমাণ কাজ করে আধানকে এখানে নিয়ে আসতে হবে যদি আমরা কারেন্টটাকে অপরিবর্তিত রাখতে চাই। কাজেই ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা টি সময় ধরে চালনা করতে ওই উৎস দ্বারা সম্পাদিত কার্য অর্থাৎ উৎপন্ন তড়িৎ শক্তি হবে ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। আমরা জানি বিভব প্রভেদ ভি মানে একক আধান নিয়ে যেতে কৃতকার্য, এখানে কিউ পরিমাণ আধান নিয়ে যেতে কৃতকার্য ভি কিউ। আবার কিউ সমান সমান হয়েছে আইটি, অতএব ডব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে গেল ভি আইটি। আবার ওহমের সূত্র অনুসারে ভি ইজ ইকুয়াল টু আই আর। তাই এই যে সমীকরণ, সেই সমীকরণটাকে আমরা লিখতে পারি ভি এর জায়গায় আই আর বসালে ডব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, মানে ভি কে ভোল্ট এককে, আই কে অ্যাম্পিয়ার এককে এবং টি কে সেকেন্ড এককে অর্থাৎ কিউ কে কুলম এককে প্রকাশ করলে তড়িৎ শক্তি ডব্লিউ এর একক হয় জুল। তাহলে জুলের সংজ্ঞা কিভাবে নির্ধারণ করতে পারি? 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময় ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করতে অর্থাৎ 1 কুলম আধান পাঠাতে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় অর্থাৎ যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তারই পরিমাণ হলো 1 জুল। আমরা এই ইকুয়েশন থেকে ডব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি থেকে এইভাবে জুলের সংজ্ঞা দিতে পারি। সক্রিয় এবং নিষ্ক্রিয় বৈদ্যুতিক উপাদান, অ্যাক্টিভ এবং প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইসেস বলতে আমরা কি বুঝি? কোনো তড়িৎ উৎস একটা বর্তনীতে যে পরিমাণ বৈদ্যুতিক কার্য সম্পাদন করে অর্থাৎ বর্তনীতে যে পরিমাণ তড়িৎ শক্তি পাঠায় তা সাধারণত দুটো উপায়ে ব্যয়িত হয়। একটা, সংযোগকারী তারগুলো এবং বর্তনীর কোনো উপাদানে তড়িৎ শক্তি শুধুমাত্রই তাপশক্তিতে রূপান্তরিত হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই তাপশক্তি কোনো কাজে লাগে না, অর্থাৎ এই শক্তির অপচয় হয়। এই ধরনের উপাদানকে
বর্তনীর নিষ্ক্রিয় বা অকার্যকর উপাদান, প্যাসিভ ডিভাইস, এবং এদের রোধকে নিষ্ক্রিয় বা অকার্যকর রোধ, প্যাসিভ রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে। তবে এটাও ঠিক, আমাদের দৈনন্দিন জীবনে শুধুমাত্র তাপশক্তিকেও বহু ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি তড়িৎ যন্ত্রগুলিকে ব্যবহারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তড়িৎ যন্ত্রগুলো। তবুও বর্তমান আলোচনার সঙ্গে সঙ্গতি রেখে এদের রোধকেও নিষ্ক্রিয় রোধী বলা হবে। বর্তনীর কোনো কোনো উপাদানে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় অন্য কোনো কার্যকর শক্তিতে, যেমন বৈদ্যুতিক পাখায় যান্ত্রিক শক্তি মূলত যান্ত্রিক শক্তি, সঞ্চয়ক কোষকে আয়ত্ত করার সময় রাসায়নিক শক্তি পাওয়া যায় তড়িৎ শক্তি থেকেই। এই ধরনের উপাদানগুলিকে বর্তনীর সক্রিয় বা কার্যকর উপাদান, অ্যাক্টিভ ডিভাইস বলা হয়। তবে এই যন্ত্রগুলিতেও কিছুটা তাপ উদ্ভবকে আটকানো সম্ভব হয় না, তাই বলা যায় সক্রিয় উপাদানগুলিতেও কিছুটা নিষ্ক্রিয় রোধের অস্তিত্ব থাকে। তবে এটা বর্তনী দেখা যাচ্ছে আমরা কতগুলো কোষ পরপর যুক্ত করে একটা সার্কিট তৈরি করছি। সঙ্গে শ্রেণীর সমবায় রয়েছে একটা রোধ আর একটা বৈদ্যুতিক পাখা। ধরা যাক একটা তড়িৎ উৎস থেকে বর্তনীর এসি অংশে ভি বিভব প্রভেদ প্রযুক্ত হচ্ছে। এসি অংশ মানে কোষের দুই প্রান্ত, সেখানে ভি বিভব প্রভেদ প্রযুক্ত হচ্ছে। বর্তনীর মধ্য দিয়ে টি সময় ধরে আই প্রবাহ গেলে বৈদ্যুতিক কার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে ভিআইটি। বর্তনীর এবি এই অংশে রয়েছে একটা সক্রিয় বৈদ্যুতিক উপাদান, যেমন একটা বৈদ্যুতিক পাখা, এবং বিসি অংশে রয়েছে একটা নিষ্ক্রিয় উপাদান যার রোধ আর। সক্রিয় উপাদানগুলিতে যেটুকু তাপ উৎপাদন রোধ রয়েছে এর মধ্যে তো কিছু রোধ থাকবে, সেটাকেও আমরা ধরছি এই আর এর সঙ্গেই যেন যুক্ত রয়েছে। এখন ভিএ মাইনাস ভিভি মানে সক্রিয় উপাদানটার দুপ্রান্তের বিভব পার্থক্য, তাকে আমরা ভিও, ও ফর আউটপুট, এবং ভিভি মাইনাস ভিসি মানে নিষ্ক্রিয় উপাদানটার দুপ্রান্তের মধ্যে বিভব পার্থক্য, তাকে আমরা ভি ড্যাশ বলছি। তাহলে কোষের দুপ্রান্তের মধ্যে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিসি, সেটা হলো, এটাকে আমরা ভি বলি, সেটা হলো ভিও প্লাস ভি ড্যাশ। এবার কোষের দুপ্রান্তের মধ্যে বিভব পার্থক্য আমরা পেয়েছি ভিআইটি, সেটা ইজ ইকুয়াল টু ভি জিরো আইটি বা ভিও আইটি প্লাস ভি ড্যাশ আইটি। বিসি অংশে ওহমের সূত্রানুসারে ওই আর রোধের মধ্য দিয়ে যেহেতু আই কারেন্ট যাচ্ছিল, তাই তার দুপ্রান্তের বিভব পার্থক্য ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হলো আইআর। তাহলে ভি ড্যাশ আইটি সেটা হলো আইআর আইটি মানে আই স্কোয়ার আরটি। ভিআইটি ইজ ইকুয়াল টু হলো ভিও আইটি প্লাস আই স্কোয়ার আরটি, অর্থাৎ বর্তনীর বৈদ্যুতিক কার্য ইজ ইকুয়াল টু রূপান্তরিত সক্রিয় শক্তি, ভিওআইটি রূপান্তরিত সক্রিয় শক্তি প্লাস তাপ উৎপাদক শক্তি, যেটা আর রোধে তাপ উৎপাদিত হয়েছিল। এসআইতে শক্তি এবং তাপ উভয়েরই একক জুল, সেক্ষেত্রে তাপ উৎপাদক শক্তি এবং উৎপন্ন তাপের পরিমাণ পরস্পরের সঙ্গে সমান হবে, কোনো কনভার্সন ফ্যাক্টর নেই। তাহলে উৎপন্ন তাপ এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আরটি। তবে অনেক ক্ষেত্রেই আমরা তাপের একক হিসেবে ক্যালোরি এককটিকে ব্যবহার করি, সেক্ষেত্রে কার্য এবং তাপের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত জুলের সূত্র অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেইচ সমীকরণ ব্যবহার করতে হবে, এবং সেক্ষেত্রে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তার মান 4.2 জুল পার ক্যালোরি। তাপ উৎপাদক কার্য বা শক্তি তাকে ডাব্লিউ ড্যাশ বলা হয়, তবে উৎপন্ন তাপ এইচ হবে ডাব্লিউ ড্যাশ বাই জে, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে এই ফর্মটা আমরা ইউজ করব কখন? যদি তাপকে ক্যালোরিতে ইউজ করি, আর জুল ব্যবহার করলে শুধুমাত্র আই স্কোয়ার আর টি বলবো, সেক্ষেত্রে জে 1। এবার আসবো বৈদ্যুতিক ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার। কোনো তড়িৎ উৎস যদি ভি বিভব প্রভেদে কোনো বর্তনীতে টি সময় ধরে আই তড়িৎ প্রবাহ পাঠায়, তাহলে বর্তনীতে কৃত বৈদ্যুতিক কার্য হয় ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি, আমরা একটু আগেই পেয়েছি। সেক্ষেত্রে সময়ের সাপেক্ষে কার্য করার হার সেটাই হবে ক্ষমতা, অতএব ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কৃত কার্যবাহী সময় ভিআইটি বাই টি, টি কেটে গিয়ে ভিআই, অতএব বৈদ্যুতিক ক্ষমতা ইজ ইকুয়াল টু হলো বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা। ক্ষমতার একক কি হবে? বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার একক যথাক্রমে
ভোল্ট এবং অ্যাম্পিয়ার এসআই পদ্ধতিতে। কার্যের একক জুল, ক্ষমতার একক তাহলে হবে কার্যবাহী সময় মানে জুল পার সেকেন্ড বা ওয়াট। তাহলে ক্ষমতার একক ওয়াট, বিভব প্রভেদ তার একক ভোল্ট, আর প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার। সুতরাং সম্পর্কটা ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। অশ্ব ক্ষমতা, এটা ক্ষমতার একটা পুরনো একক, ব্রিটিশ একক। আমরা এখনও ওই পাম্পের ক্ষমতা বোঝাতে সাধারণত অশ্ব ক্ষমতা ইউজ করি। সেটা কি? যান্ত্রিক শক্তি আর ক্ষমতার আলোচনা থেকে আমরা জানি এক অশ্ব ক্ষমতা হচ্ছে 746 ওয়াট। সাধারণত যে যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যেমন মোটর, পাম্প ইত্যাদি, তার ক্ষমতা বোঝাতে আমরা অশ্ব ক্ষমতা এককটি ব্যবহার করি। আমরা একটাকে সম্পর্ক পেয়েছি পি ইজকাল টু ভিআই। কোনো তড়িৎ যন্ত্রের দুপ্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে যদি যন্ত্রটির মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে যন্ত্রটির ক্ষমতাটাকে আমরা বলবো 1 ওয়াট। আমরা দেখেছি কোনো তড়িৎ বর্তনীতে বা বর্তনীর কোনো অংশে কৃত বৈদ্যুতিক কার্যের সঙ্গে প্রাপ্ত ফলের সম্পর্ক হলো বৈদ্যুতিক কার্য ইজকাল টু সক্রিয় শক্তি প্লাস তাপ উৎপাদক শক্তি, ভিআইটি ইজকাল টু ভিওআইটি প্লাস আই স্কোয়ার আরটি। একক সময়ের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় T1 করে দাও, তাহলে সম্পর্কটা আসে ভিআই ইজকাল টু ভিওআই প্লাস আই স্কোয়ার আর, অর্থাৎ প্রযুক্ত বৈদ্যুতিক ক্ষমতা ইজকাল টু হবে সক্রিয় ক্ষমতা প্লাস তাপ উৎপাদনে ব্যয়িত ক্ষমতা। কিলোওয়াট ঘন্টা বা বিওটি ইউনিটটা কি? আমাদের ইলেকট্রিক বিল এই বিওটি ইউনিট ধরে কিন্তু আসে। সেটা কি? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা বিওটি একক বলা হয়। বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলো এই কারণেই এই এককেই বিদ্যুৎ শক্তি খরচে হিসেব করে, তাই একেই সাধারণভাবে বিদ্যুৎ শক্তির একক বা ইউনিট ধরি। 1 বিওটি সমান সমান 1 কিলোওয়াট আওয়ার, মানে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। 1000 ওয়াট মানে জুল পার সেকেন্ড, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে গিয়ে হলো 3.6 ইন্টু 10⁶ জুল। আর তাকে ক্যালোরিতে আনতে গেলে 4.2 দিয়ে ভাগ করলে এত ক্যালোরি হয়। তড়িৎ বর্তনীর ক্ষমতা, এই একটা তড়িৎ বর্তনী। ধরা যাক ই তড়িৎচালক বল এবং স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা তড়িৎ উৎস বহির্বর্তনীতে, এই ক্যাপিটাল আর রোধের বহির্বর্তনী, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করছে। এই বরাবর কারেন্ট যাচ্ছে আই কারেন্ট। বর্তনীতে প্রবাহ মাত্রা আই ইজকাল টু ই বাই আর প্লাস আর। মোট রোধ এই বড় আর আর ছোট আর শ্রেণী সমবায় যুক্ত, মোট রোধ আর প্লাস আর, তাই প্রবাহ মাত্রা আই ইজকাল টু হলো ই বাই আর প্লাস আর। লোড রোধের প্রান্তীয় বিভব প্রভেদ ভি ইজকাল টু আই ইন্টু আর। এর মধ্যে দিয়ে যেহেতু আই কারেন্ট যাচ্ছে তার দু প্রান্তের বিভব প্রভেদ আই আর। এবার আই এর জায়গায় আমরা ই বাই আর প্লাস আর বসালাম। তাহলে উৎস দ্বারা সরবরাহকৃত মোট ক্ষমতা সেটাই হলো ইনপুট ক্ষমতা, এবং সেই ইনপুট ক্ষমতা পি আই, আই ফর ইনপুট, ইজকাল টু হলো আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর। উৎস আই কারেন্ট দিয়েছে, মোট রোধ আর প্লাস আর, অতএব ক্ষমতা হলো এত। আমরা আই এর জায়গায় ই বাই আর প্লাস আর বসালে একটা আর প্লাস আর উপর নিচে কাটাকাটি গিয়ে এই এলো এক্সপ্রেশন। এটা হলো উৎসের ক্ষমতার এক্সপ্রেশন। যেহেতু ই এখানে কনস্ট্যান্ট, স্মলার কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বড় আর এর সঙ্গে এই উৎসের ক্ষমতা সেটা কিন্তু ব্যস্তানুপাতি। লোড রোধে উৎপন্ন ক্ষমতা বা আউটপুট ক্ষমতা পিও, আই স্কোয়ার ক্যাপিটাল আর, আইয়ের জায়গায় আবার মান বসালাম, তাকে আর দিয়ে গুণ করলাম। লোড রোধের সাথে বর্তনীতে প্রবাহ মাত্রা, ভোল্টেজ, ইনপুট ক্ষমতা, আউটপুট ক্ষমতার পরিবর্তন, সেগুলো আপনি গ্রাফে প্রকাশ করি, তবে গ্রাফগুলো এইরকম দেখতে হয়। এটা লোড রোধের সাথে প্রবাহ মাত্রা, লোড রোধের সঙ্গে বিভব প্রভেদের। দেখো লোড রোধ বাড়লে প্রবাহ মাত্রা কমছে, এখানে লোড রোধ বাড়লে বিভব বাড়ছে।
এখানে ইনপুট ক্ষমতার পরিবর্তন আর এর সঙ্গে এখানে আউটপুট ক্ষমতার পরিবর্তন। লক্ষ্য করো এই তিনটে ছবি, আগের তিনটে ছবি একরকম, হয় বাড়ছে নয় কমছে বোঝাচ্ছে, কিন্তু এইটাতে দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট রোধে আউটপুট ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে। তার থেকে যখন রোধ কম ছিল তখন ক্ষমতা কম ছিল, আবার তার থেকে যখন রোধ বেশি তখনও ক্ষমতা কম। এই পার্টিকুলার রোধেই আউটপুট ক্ষমতার মান সব থেকে বেশি। এটা কিভাবে পাচ্ছি? দেখো, আউটপুট ক্ষমতা যেহেতু আর এর উপর নির্ভর করে, আর এর অপেক্ষক, তাই আমরা বলতে পারি যে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকতে গেলে ম্যাক্সিমাম মিনিমাম সূত্রানুসারে যদি আর এর সাপেক্ষে এই ক্ষমতার এক্সপ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করি তার ফলাফল শূন্য হবে। তাই আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি আউটপুট ক্ষমতার এক্সপ্রেশনটাকে এবং সেটাকে শূন্য করে দিচ্ছি। ডিফারেন্সিয়েশন করলে ই যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসে, ইউ বাই ভি ফর্মুলা, আমরা ইউ বাই ভি ফর্মুলার সাহায্যে করতে পারি অথবা দুটো পার্টে ভাগ করেও করতে পারি। যেভাবেই করি শেষ পর্যন্ত এক্সপ্রেশনটা কী আসে, এটা ইজকাল টু 0 ধরলে আমরা পাচ্ছি যে আর প্লাস আর ইজকাল টু 2r বা আর ইজকাল টু আর হলে বড় আর সেটা ছিল বহির্বর্তনীর রোধ, স্মল আর কোষের অভ্যন্তরীণ রোধ, এই দুটো যখন সমান হবে তখনই আউটপুটের ক্ষমতা সর্বোচ্চ হবে। আর এটাই হলো সিদ্ধান্ত। সুতরাং বহির্বর্তনীর রোধ উৎসের রোধের সমান হলে উৎস থেকে লোডে সর্বাধিক ক্ষমতা সরবরাহ হবে। এটাকেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলা হয়। তড়িৎ উৎসের দক্ষতা, এফিসিয়েন্সি অফ দ্য সোর্স। তড়িৎ উৎসের দক্ষতা ইটা ইজকাল টু হলো আউটপুট ক্ষমতা আর ইনপুট ক্ষমতার অনুপাত, এবং সেই ক্ষমতার এক্সপ্রেশন বসালে সেই অনুপাতটা হয় আর বাই আর প্লাস আর। আই স্কোয়ার উপর নিচে কেটে গেল। এবার আমরা বড় আর দিয়ে ভাগ করলাম, তাহলে এক্সপ্রেশনটা হলো এটা। এই সমীকরণ থেকে লক্ষণীয় যে লোড রোধের মান উৎসের রোধের তুলনায় যত বেশি হবে, উৎসের রোধ স্মল আর, লোড রোধ বড় আর যত বেশি হবে তত সেক্ষেত্রে এর মান কমবে। এর মান যদি কমে এই ভগ্নাংশের হর তত কমবে, হর যত কমবে তত ভগ্নাংশের মান বাড়বে, অর্থাৎ উৎসের দক্ষতা ইটা তত বেশি হবে। আমরা এখানে গ্রাফিক্যালি দেখিয়েছি যখন উৎস লোডে সর্বাধিক ক্ষমতা সরবরাহ করে, আমরা একটু আগে প্রমাণ করেছি যখন ক্যাপিটাল আর ইজকাল টু স্মল আর হয় তখনই উৎসের দক্ষতা হয় সর্বাধিক। সেটা কত? তখন এটা ইজকাল টু স্মল আরের জায়গায় ক্যাপিটাল আর একই বসালে 1 অনুপাতটা হবে 1 প্লাস 1 2, অতএব সেক্ষেত্রে উপরে 1 নিচে 2, অর্থাৎ এটা তখন হবে 50%, অর্থাৎ উৎসের সর্বাধিক আউটপুট ক্ষমতা হয়। আমরা এই এক্সপ্রেশন চলে আসি। বড় আরের জায়গায় যদি আমরা ছোট আর বসাই তাহলে সেক্ষেত্রে ই স্কোয়ার বাই 2r স্কোয়ার ইন্টু স্মল আর, 4r স্কোয়ার আর আর কাটলে এখানে 4r পরে রইল, অর্থাৎ তখন ক্ষমতাটা হবে ই স্কোয়ার বাই 4r। এটাই উৎসের সর্বাধিক আউটপুট ক্ষমতা। আমরা ক্ষমতার কতগুলো ইকুয়েশন কী করে একটা থেকে অন্যতে কনভার্ট করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করছি। ক্ষমতা P ইজ ইকুয়াল টু পেয়েছি VI। আবার কাজের ক্ষমতাটাও আসি, কাজের এক্সপ্রেশনতে কাজ W ইজ ইকুয়াল টু পেয়েছি VIT। দেখো ক্ষমতার এক্সপ্রেশনটাতে এলো কী করে, W/T করলেই পেলাম VI। তাহলে কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা চলে এলো। আবার ওহমের সূত্র অনুসারে আমরা পাই V ইজ ইকুয়াল টু IR। তাহলে ক্ষমতার এক্সপ্রেশনে V এর জায়গায় IR বসালে IR ইন্টু I স্কোয়ার আর। কাজের বেলাও সেরকম ইকুয়েশন, আমরা V এর জায়গায় IR বসালে I স্কোয়ার RT। আবার যদি আমরা এখানে V কে রিপ্লেস করেছিলাম I দিয়ে, যদি আইটাকে V দিয়ে রিপ্লেস করি
তাহলে ক্ষমতার এক্সপ্রেশন আসে ভি স্কোয়ার বাই আর, এর জায়গায় আমরা ভি বাই আর বসালাম। এখানেও ঠিক তাই, আইটাকে যদি আমরা ভিডি রিপ্লেস করি, আইটাকে ভিডি রিপ্লেস করলে ভি স্কোয়ার ইন্টু টি বাই আর। দেখো এখানে কাজ বা ক্ষমতার দুটো এক্সপ্রেশন দেখা যাচ্ছে দুরকম। এই এক্সপ্রেশন দেখলে মনে হয় ক্ষমতা রোধের সঙ্গে সমানুপাতি, আর এই এক্সপ্রেশন দেখলে মনে হয় ব্যস্তানুপাতি। কাজের বেলাও ঠিক সেরকম। তো আমরা কোন সূত্রটা ধরব, কখন ধরব? বলা হয় যে যদি বর্তনীতে আই কনস্ট্যান্ট থাকে তখন রোধের সঙ্গে ক্ষমতা সমানুপাতি, আর যদি বিভব পার্থক্য স্থির থাকে তখন রোধের সঙ্গে ক্ষমতা ব্যস্তানুপাতি। আমরা যদি কতগুলি বৈদ্যুতিক বাতি শ্রেণী সমবায় ব্যবহার করে কোনো উৎসের সঙ্গে যোগ করি, তখন আমরা বলতে পারি যে প্রত্যেকটা বাতির মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে, আর যেহেতু তারা শ্রেণী সমবায় আছে, তাই কারেন্ট যেহেতু একই আছে, তাই সেক্ষেত্রে আর যার যত বেশি হবে তার ক্ষমতা তত বেশি হবে। অন্যদিকে বাতিগুলিকে যখন সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তখন তাদের দুপ্রান্তের মধ্যে বিভব পার্থক্য ভি স্থির থাকে, তখন রোধের সঙ্গে ক্ষমতা ব্যস্তানুপাতি হয়। বৈদ্যুতিক হিটারে আমরা জানি তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। যাদের বৈদ্যুতিক হিটার ব্যবহার করার অভিজ্ঞতা আছে জানো যে কিছুদিন ব্যবহার করলেই তার কেটে যায়, কুণ্ডলী কেটে গেলে তখন গোড়ার দিক থেকে কেটে যাওয়ার কারণে আমরা সেই তারটুকু ফেলে দিয়ে বাকি তারটুকু ব্যবহার করি। তাদের এখানে রোধ কমে গেল, দৈর্ঘ্য কমে গেল, তার মানে রোধ কমে গেল। রোধ কমে গেলে উৎপন্ন তাপ কিন্তু আরও বেশি হবে। কেন বেশি হবে? কারণ হিটারটাকে প্রতিবার একই সোর্সের সঙ্গে, তড়িৎ উৎসের সঙ্গে যোগ করছি, অথচ সেক্ষেত্রে ভি স্থির থাকছে, অথচ আর কমে গেল, তাই ক্ষমতা আরও বেশি হবে, আরও বেশি তাপ উৎপাদন করবে। বেশি তাপ উৎপাদন করার কারণে তার এই কেটে পরবর্তীকালে কেটে যাওয়ার প্রবণতাটা আরও বেশি হবে, আরও তাড়াতাড়ি তারটা কেটে যায়। একটা 100 ওয়াট 220 ভোল্ট বৈদ্যুতিক বাতির রোধ কত? আমরা কোন সূত্র ইউজ করব? দেখো আমাদের 100 ওয়াট মানে ক্ষমতা পি বলেছে, 220 ভোল্টে সে কার্যকর, তাহলে ভি বলেছে, তার রোধ কত জানতে চায়, তার মানে আর জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা আমরা ইউজ করব। আচ্ছা, একটা 220 ভোল্ট 40 ওয়াট বাতির রোধ, সেটা ওই 220 ভোল্ট 100 ওয়াট বাতির তুলনায় বেশি না কম, সেটা ভাববো কি করে? দেখো ভি দুজনের ক্ষেত্রেই একই আছে, তাহলে রোধের সঙ্গে ক্ষমতার সম্পর্ক সেক্ষেত্রে ব্যস্তানুপাতি। 100 ওয়াট বাতির যেহেতু ক্ষমতাটা বেশি, তার মানে তার রোধ কম হবে। তার মানে আমরা যে বৈদ্যুতিক বাল্বগুলো কিনবো, যত বেশি ওয়াটের বাতি কিনবো তার মানে তার রোধ তত কম। এবার বলা হলো আচ্ছা ওই 100 ওয়াট আর 40 ওয়াট বাতি দুটোকে তুমি যদি শ্রেণী সমবায়ে ব্যবহার করো, কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন? আমরা দেখলাম যে 40 ওয়াট বাতির 40 ওয়াট বাতিটার রোধ বেশি হয়েছে 100 ওয়াটের তুলনায়। এবার যখন 100 ওয়াট আর 40 ওয়াট এই দুটো বাতিকে আমরা শ্রেণী সমবায়ে সাজাবো, তখন দুটোর মধ্যে থেকে কারেন্ট একই যাবে। কারেন্ট একই গেলে যার রোধ বেশি তার ক্ষমতা বেশি হবে, সে বেশি কাজ করবে, বেশি তাপ উৎপাদন করবে, অর্থাৎ তখন 40 ওয়াট বাতিটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে 100 ওয়াট বাতির তুলনায়। আচ্ছা, তাহলে নর্মালি আমরা যখন ঘরে ব্যবহার করি তাহলে 100 ওয়াট বাতি বেশি উজ্জ্বল দেখায় কেন? কারণ ঘরে যখন আমরা ব্যবহার করি বাতিগুলো সমান্তরাল সমবায়ে থাকে, প্রত্যেকটা দুপ্রান্তের মধ্যেই বিভব পার্থক্য আমরা ওই 220 ভোল্ট সাধারণত প্রয়োগ করি। সেক্ষেত্রে যেহেতু সমান্তরাল সমবায় ব্যবহার করছি, যার রোধ কম তার ক্ষমতা বেশি, সেই কারণেই 100 ওয়াট বাতির ক্ষমতা বেশি হয়, সে বেশি উজ্জ্বলভাবে আলো দেয়। আচ্ছা,
এই যে 100 ওয়াট বাতি আর 40 ওয়াট বাতি, এগুলোর সর্বোচ্চ প্রবাহ ক্ষমতা কত? কত বেশি কারেন্ট গেলে সেটার ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা পাবো কি করে? সেটা পেতে পারি আমরা এই সম্পর্ক থেকে। সে 220 ভোল্টে কার্যকর, তার ক্ষমতা 100 ওয়াট, তার মধ্যে কতটা কারেন্ট যেতে পারে আমরা এখান থেকে পেয়ে গেলাম। এর থেকে বেশি কারেন্ট গেলেই ওই বাতিটা ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। একদম অতটুকু গেলে বা সামান্য বেশি হলেই ফিউজ হয়ে যাবে তা নয়, তার থেকে ওটার সম্ভাবনা তৈরি হয়। খুব বেশি কারেন্ট গেলে তার তুলনায় তখন ফিউজ হয়ে যায়। এবার তোমার যে বলা হয় যে একটা 220 ভোল্ট 100 ওয়াট আর একটা 220 ভোল্ট 40 ওয়াট, এই বাতি দুটোকে তুমি শ্রেণী সমবায়ে যুক্ত করে একটা 440 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করেছ। এক্ষেত্রে কার ক্ষমতা কত, কোনো বাতিকে কেটে যাবে, সেটা পাবো কি করে? আমরা তখন এইভাবে বলি যে প্রত্যেকটা বাতির আমরা সহন ক্ষমতা কতখানি কারেন্ট যেতে পারে আমরা এই ইকুয়েশন প্রয়োগ করে বার করে নেব। প্রত্যেকটা বাতির রোধ কত, P = V²/R থেকে বার করে নেব। বার করে নিয়ে দুটো বাতির রোধ জানি। এবার আমরা যে উৎস ব্যবহার করেছি সেটা 440 ভোল্ট, তাহলে বর্তমানে তখন প্রবাহ মাত্রা কত, 440কে এই দুটো রোধের যোগফল দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট পেয়ে যাব। দেখব সেই কারেন্টটা প্রত্যেকটা উৎস যে পরিমাণ তড়িৎ পরিবহনে সক্ষম তার তুলনায় বেশি কিনা। যদি বেশি হয় আমরা বলবো তাহলে ওই বাতিটি কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই 440 ভোল্টের সঙ্গে যুক্ত যখন করেছি, যদি বাতি দুটো কেটে না যায় তখন কে কতটা ক্ষমতা ব্যবহার করছে পাবো কি করে? আমরা ওই 440 ভোল্টকে মোট দিয়ে ভাগ করে বর্তনীতে প্রবাহ মাত্রা পেয়ে গেছি। তখন ক্ষমতা P = I² প্রয়োগ করব। I² ইন্টু সেই বাতিটার 40 ওয়াটের রোধ ব্যবহার করলে 40 ওয়াট বাতির তখন ক্ষমতা কত, আর 100 ওয়াট বাতির রোধ ব্যবহার করলে তার ক্ষমতা কত, সেভাবে আমরা পেয়ে যাব। আমরা একটা সমস্যা নিয়ে একটু আলোচনা করি। খুব পপুলার সমস্যা, পরীক্ষা বারবার আসে। দুটো ইলেকট্রিক কেটল আছে, তার একটা কেটেলে জল ফুটতে সময় লাগে 6 মিনিট, আরেকটা কেটল হুবহু কেটল, তাদের জলের পরিমাণ একই থাকে। বা তুমি ধরো কেটল একই আছে, শুধু কুণ্ডলীটাকে যদি আমরা বদলে দিই, একটা কুণ্ডলীতে 6 মিনিটে জল ফোটে, আরেকটা কুণ্ডলীতে 8 মিনিটে ফোটে। এবার তুমি যদি এই কুণ্ডলী দুটোকে শ্রেণী সমবায়ে ব্যবহার করো তবে ওই কেটলির জল ফোটাতে কত সময় লাগবে, আর যদি তাদের সমান্তরালে ব্যবহার করো কুণ্ডলী দুটোকে কেটলির সাথে, তাহলে জল ফুটতে কত সময় লাগবে। আমরা ধরলাম এরকম, ওই কেটলির জল ফুটতে মোট H পরিমাণ তাপ লাগে। তাহলে H = আমরা V² × T/RJ এটা ইউজ করব। কেন I² ইউজ করব না? কারণ কেটলটাকে কুণ্ডলী আমি যখনই ব্যবহার করছি, যে কুণ্ডলী ব্যবহার করছি একই উৎসের সঙ্গে ব্যবহার করছি, অর্থাৎ সেক্ষেত্রে আমার V স্থির, I কিন্তু স্থির নয়। R পাল্টাবার সঙ্গে সঙ্গে I পাল্টে যাচ্ছে, V ফিক্স থাকছে। প্রথম কুণ্ডলীর রোধ ধরি R1, দ্বিতীয় কুণ্ডলীর রোধ ধরি R2। তাহলে প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে H পরিমাণ তাপ উৎপন্ন করতে সময় লাগে 6 মিনিট, তাহলে সেক্ষেত্রে V² × 6 R1J। দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে H হলো V² × 8/R2J, এটাও ওই H-কেই বোঝাচ্ছে, তারপরে এটা = এটা। অতএব এদের সম্পর্ক দাঁড়ালো V² J কাটাকাটি গিয়ে আমরা পেলাম 2 দিয়ে কাটতে 3, 4, যে 4R1 = 3R2। এবার বলা হচ্ছে যে যদি কুণ্ডলী দুটো আমরা শ্রেণীর সময় ব্যবহার করি কত সময় লাগবে। শ্রেণীর সময় ব্যবহার করলে সেক্ষেত্রে মোট রোধ হবে R1 + R2। সেক্ষেত্রে যদি T1 সময় লাগে তাহলে বলবো উৎপন্ন তাপ H, তাপটা একই উৎপন্ন করতে হবে, সেটা V² × T1/R1 + R2 × J। V² × T1, এখানে R1-কে R2 দিয়ে অথবা R2-কে R1 দিয়ে রিপ্লেস করো। ধরো R1 = বলছি আমরা 3R2/4, R1-এর জায়গায় 3R2/4
প্লাস R2 ইন্টু জে, ভি স্কোয়ার T1 বাই 7R2 বাই 4টা উপরে তুলে দিলাম জে। এই হচ্ছে উৎপন্নতা। এই এক্সপ্রেশনটায় R2 রয়েছে, তাহলে R2-র এক্সপ্রেশনটা আমরা ইউজ করব। এখানে H সমান সমান আমরা পেয়েছিলাম ভি স্কোয়ার ইন্টু 8 বাই R2 জে, ভি স্কোয়ার ইন্টু 8 বাই R2 জে। এখানে 8 এটা মিনিট এককে আছে, তাই T1টাও মিনিট এককে আসবে। তারপর থেকে ভি স্কোয়ার জে জে R2 কেটে দিলাম। তাহলে সেক্ষেত্রে 4 8 কাটলে T1 = এলো 14 মিনিটস। আবার একইভাবে যদি বলতো যে রোদ্দুরকে সমান্তরাল সময় ব্যবহার করলে তখন ওই কেটলির জল ফুটতে কত সময় লাগবে, তখন তুল্য রোধ সেটা হতো 1/R1 প্লাস 1/R2 করে তাকে উল্টাতাম, অর্থাৎ R1 R2 বাই R1 প্লাস R2। সেক্ষেত্রেও R1টাকে R2 দিয়ে রিপ্লেস করতাম, করে একটা এক্সপ্রেশন আসতো, সেই এক্সপ্রেশনের মধ্যে R2 থেকে যেত, সেটা = ভি স্কোয়ার ইন্টু 8 বাই R2 যে করলে দুপাশ থেকে R2 কেটে সময়টা বেরোতো। আমরা একটা অদ্ভুত জিনিস পাবো এক্ষেত্রে, যে দেখো এটা সময়ের যেন শ্রেণী সমবায় হয়ে গেল রোধের মতো। 8 আর 6 ছিল, তাই 14 মিনিট এলো। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেও ঠিক ওরকম এক্সপ্রেশন আসবে। উৎস থেকে যখন ব্যবহারকারী পর্যন্ত তড়িৎ সরবরাহ হয় তখন তারের মাধ্যমে তড়িৎ প্রবাহ হয়। এবার এই যে আমরা সরবরাহ করব, সেই সরবরাহটা কিভাবে করব? পাওয়ার লস কমানোর জন্য। পাওয়ার লস কোথায় হয়? যে পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহী তারের তো একটা রোধ আছে, সেখানে তাপ উৎপন্ন হবে, তার ফলে কারেন্ট লস হবে, তড়িৎ শক্তির অপচয় হবে। তো সেই আমরা অপচয়িত শক্তিটাকে কমাতে চাইছি। কি করব? ধরি এই উৎসের ক্ষমতা P এবং উৎসের এখানে আমরা সরবরাহকৃত যে ভোল্টেজটা আমরা উৎপন্ন করছি এখানে, সেখানে ভোল্টেজটা হচ্ছে ভি, আর বর্তনীতে আই প্রবাহ যাচ্ছে। আমরা স্পষ্টই বলতে পারি P = VI। এবার এই যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তারের রোধ ধরি RC। তাহলে সেক্ষেত্রে তার মধ্যে দিয়েও আই কারেন্ট যাওয়ার জন্য তাতে যে শক্তি অপচয়িত হবে তাকে আমরা পিসি বললে সেটা = বলবো I² RC। কারেন্ট একই যাচ্ছে। I = আবার কত? এখান থেকে পাচ্ছি I = P/V। তাহলে I² হচ্ছে P²/V² ইন্টু RC। স্পষ্টতই P এবং RC কনস্ট্যান্ট। আমরা উৎসের ক্ষমতা এবং তড়িৎবাহী তার নির্দিষ্ট রাখি, তার রোধটাও কনস্ট্যান্ট। সেক্ষেত্রে উৎসের ভোল্টেজ যত বেশি রাখবো তত অপচয়িত ক্ষমতা কম হবে। ভি এর সঙ্গে পিসির সম্পর্ক ব্যস্তানুপাতিক। সেজন্য আমরা উচ্চ বিভবে তড়িৎ সরবরাহ করি। সাধারণভাবে এখানে উৎসস্থল থেকে যে তার বেরোয় সেখানে ভোল্টেজটা খুব বেশি থাকে, ধরো 440 ভোল্ট আছে, কিন্তু আমরা যেখানে ব্যবহার করব সেখানে 220 ব্যবহার করব। আমরা 440 ভোল্টে কাজ করে এমন তড়িৎ যন্ত্র আমরা ব্যবহার করি না, সব 220-তে ব্যবহার হয়। 440 কেন করা হলো? তাহলে এখানে 220 কেন করা হলো না? কারণ 440-এ যদি ভি যেহেতু বেশি, তাহলে আমাদের পাওয়ার লস কম হবে। তো আমরা এটাকে কি করি? আমরা তারের মাধ্যমে যখন তড়িৎ সরবরাহ করে আমরা এটাকে উৎসে ব্যবহার করার আগে স্টেপ ডাউন ট্রান্সফরমারে নিয়ে নিই। স্টেপ ডাউন ট্রান্সফরমার সে কী করে? বিভবটাকে কমিয়ে দেয়, 440 থেকে 220 করে দিল। আমরা এবার সেই 220 ভোল্টেজটাকে ব্যবহার করব। এইভাবে যখন ব্যবহার করি, 220 ব্যবহার করছি, বিভিন্ন জন 220 ব্যবহার করছে এই সোর্স থেকে নিয়ে,
তো অনেক যখন তার এভাবে ডিস্ট্রিবিউটেড হয় তখন সেখানে আবার ভোল্টেজ কমে যায়। ভোল্টেজ কমে গেলে তখন সেখানে আবার স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে সেখানে তাকে আবার 220-তে পরিণত করে ব্যবহার করতে হয়। কিন্তু সরবরাহ করব আমরা উচ্চ ভোল্টেজেই, যাতে এই তারের মধ্য দিয়ে তড়িৎ শক্তির অপচয়টা কম হতে পারে। ভি বেশি হলেই পিসি কম হবে। সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা, হায়ার সেভ কারেন্ট, একটা ফিউজ তারের মধ্য দিয়ে কত, সেটা আমরা কী করে এক্সপ্রেশনটি বার করব। একটা ফিউজ তারের দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ আর, উপাদানের রোধাঙ্ক রো হলে তারটার রোধ আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। রো এল বাই এ যে ফর্মুলা জানি সেই ফর্মুলা ইউজ করলাম। তো তারটাতে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর বাই যে টিটা এখানে 1, যে দিয়ে ভাগ করেছি আমরা ওই তাপে কনভার্ট করার জন্য যে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আয়ের মানটা একই রাখলাম, শুধুমাত্র আমরা এখানে আর এর মানটা বসিয়ে দিলাম। এই যে তাপ সেটা দুভাবে ব্যবহৃত হয়। একটা অংশ তারটার তাপমাত্রা বাড়ায় আর অন্য অংশ তারটার বাইরের তল দিয়ে পরিবেশে বিকীর্ণ হয়। এইভাবে এমন একটা অবস্থা আসে যখন উৎপন্ন তাপের পুরোটাই পরিবেশে বিকীর্ণ হয়, ফলে তাপমাত্রার বাড়ে না, একটা স্থির মানে পৌঁছায়, স্টেডি স্টেটে পৌঁছে যাবে। এই তাপমাত্রাটা যদি ফিউজ তারের উপাদানের গলনাঙ্কের ঠিক নিচে থাকে, তবে ওই অবস্থায় তারের প্রবাহকে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ বলা হবে। এখন তারটার বাইরের তলের ক্ষেত্রফল 2π RL, যেহেতু চোঙের শেপ তাই তার বাইরের ক্ষেত্রফল এই সূত্র দিয়ে হবে। তাই প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল থেকে বিকীর্ণ তাপ স্মল h হলে বাইরের তল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ h' 2π RLh। সুতরাং সর্বোচ্চ নিরাপদ প্রবাহ I এর জন্য h আর h' এই দুটো সমান হবে, যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটাই বাইরে বেরোবে। তাহলে আই স্কোয়ার রো এল বাই জে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2π RLh। সেখান থেকে আই স্কোয়ার হচ্ছে এত, আমরা পাচ্ছি আই সমানুপাতি r⁻²। প্রসঙ্গত উল্লেখ্য, সর্বোচ্চ প্রবাহ আই এর রাশিমালাটি ফিউজ তারের দৈর্ঘ্য এল এর ওপর নির্ভরশীল নয়, এল এর ওপর নির্ভর করছে না। আমরা দেখলাম যে আমরা তারের মধ্যে ফিউজ উড়ে গেলে একটা ফিউজ তার ব্যবহার করি, সেখানে কত দৈর্ঘ্যের তার ব্যবহার করব সেটা ইম্পর্টেন্ট নয়, কত মোটা তার ব্যবহার করব সেটাই বেশি ইম্পর্টেন্ট হয়। আমি যখন কোনো বৈদ্যুতিক যন্ত্র কিনি, তার গায়ে সেটা কত ভোল্টেজে কার্যকর, তার ক্ষমতা কত, সেগুলো লেখা থাকে। আমরা এটাকে রেটিং বলি। তেমনি ওয়াট রেটিং সে জিনিসটা কি, যে একাধিক বৈদ্যুতিক যন্ত্র একই ভোল্টেজে কাজ করলেও সাধারণভাবে তারা একই সময়ে সমান তড়িৎ শক্তি ব্যয় করে না। তাই কোনো যন্ত্র একক সময়ে কতটা তড়িৎ শক্তি ব্যয় করে, অর্থাৎ যন্ত্রটির ক্ষমতা কত, তা উল্লেখ করতে হয়। একই বৈদ্যুতিক যন্ত্রের ওয়াট রেটিং বলা হয়। সেজন্যই কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট বা কোনো বৈদ্যুতিক হিটারের গায়ে 220 ভোল্ট 2000 ওয়াট লিখে একই সঙ্গে ভোল্টেজ রেটিং আর ওয়াট রেটিং দুটোই উল্লেখ করতে হয়। রেটিংয়ের তাৎপর্য কি? সর্বাধিক কার্যক্ষমতা বোঝা যায় রেটিং দেখে। কোনো বৈদ্যুতিক যন্ত্র কত ভোল্টেজে সর্বাধিক কার্যক্ষম এবং সেই অবস্থায় তার শক্তি ব্যয়ের হার কত, তার যন্ত্রটার ভোল্টেজ রেটিং আর ওয়াট রেটিং থেকে জানা যায়। তেমন একটা বৈদ্যুতিক বাতির গায়ে যদি 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকে, তাহলে বোঝা যায় বাতিটার দুপ্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট হলে সেটা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলে এবং সেই অবস্থায় বাতিটি 100 ওয়াট হারে তড়িৎ শক্তি ব্যয় করে, মানে 1 সেকেন্ডে 100 জুল হারে শক্তি ব্যয় করবে সে। এছাড়া তার প্রবাহ মাত্রা এবং রোধের গণনা করতে পারি আমরা রেটিং দেখে। সরবরাহ লাইনের নিরাপত্তা সেটা নির্ধারণ করতে পারি। কোনো বৈদ্যুতিক যন্ত্র সরবরাহ লাইনের পক্ষে নিরাপদ কিনা তা রেটিং থেকে জানা যায়। যেমন 220 ভোল্ট 2000 ওয়াটের ক্ষেত্রে প্রবাহ মাত্রা পেলাম 2000/220, যে পি ইজ ইকুয়াল টু ভিআই ফর্মুলা থেকে 9.1 অ্যাম্পিয়ার। সুতরাং যে বাড়ির মিটার আর ফিউজ সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার প্রবাহের জন্য তৈরি, সেখানে হিটারটি ব্যবহার করলে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হবে, বোঝা যাচ্ছে। অথবা যদি সেক্ষেত্রে ক্যাপাসিটি থাকে, আমরা মেইন লাইনের ফিউজের ক্যাপাসিটি বদলে দিতে পারি। 9.1 ম্যাক্সিমাম লাগবে, আমরা সেখানে 10 বা 15 অ্যাম্পিয়ার মেইন ফিউজের দিয়ে তারপর ব্যবহার করতে পারবো, নতুবা ব্যবহার করতে পারবো না। এবং যদি
সেই বাড়ির পক্ষে 10 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার নিরাপদ না হয়, তবে আমরা এই হিটারটি সেখানে ব্যবহার করতেই পারবো না। এইভাবে আমরা রেটিং দেখে যন্ত্র ব্যবহার করি।